গুড মর্নিং। আজকে 31শে মে 2024। আমরা আছি পারোতে। আমাদের 4 নাইট 5 ডেজের ভুটান ট্রিপ আজকে শেষ। আজকে আমরা পারো থেকে সোজা যাব হচ্ছে শিলিগুড়ি। মানে এইখান থেকে এই গাড়িটা আমাদের ফুনশেলিং পর্যন্ত ছাড়বে। ফুনশেলিং থেকে আবার আরেকটা গাড়ি আমাদের নিয়ে যাবে, ইন্ডিয়ার গাড়ি আর কি, শিলিগুড়ি পর্যন্ত। আজকে রাত্রে আমরা শিলিগুড়িতেই স্টে করব, কাল সকালে ট্রেন ধরে কলকাতা। আজকের এই ট্রিপে অবশ্যই রাস্তায় কোনো ভিউ থাকলে অবশ্যই দেখাবো, কোনো পয়েন্ট যদি থাকে অবশ্যই দেখাবো। তার সঙ্গে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুটান ট্রিপ কিভাবে প্ল্যান করতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, ডুজ অ্যান্ড ডোন্টস, এবং ট্রিপটাকে মোর বাজেট ফ্রেন্ডলি করার জন্য কিছু স্পেশাল টিপস। তাই ভিডিওটাকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ট্রাভেলের রিয়েল টাইম আপডেট পেতে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করব পারো থেকে। আমাদের ভুটান ট্রিপ ছিল কলকাতা থেকে 5 নাইট 6 ডেজের। তবে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে খরচ এবং সময় দুটোই বেশ কিছুটা বাঁচাতে পারবেন। ভুটান ট্রিপ যারা কলকাতা থেকে করবেন তাদের কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে কলকাতা থেকে পারোর ফ্লাইট আছে, কিন্তু সেই ফ্লাইট প্রচণ্ড এক্সপেন্সিভ। বেস্ট হচ্ছে বাগডোগরা আসুন বা এনজিপি আসুন, সেখান থেকে জয়গাঁও চলে আসুন, অথবা কলকাতার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে আসুন হাসিমারা, অথবা অন্যান্য পদাতিক বা কামরূপ এই জাতীয় ট্রেনগুলো ধরে চলে আসুন আপনারা ফালাকাটা। সেখান থেকে হাসিমারা থেকে বর্ডার হচ্ছে 15 কিলোমিটার, জয়গাঁও বর্ডার, আর ফালাকাটা থেকে হচ্ছে 40 কিলোমিটার। এই পর্যন্ত আপনাকে আগে আসতে হবে। এইবারে বলি, ভুটান ট্রিপ কিন্তু নিজের থেকে করাটা কিন্তু একটু অসুবিধাজনক, কারণ বিশেষ কিছু রেস্ট্রিকশন আছে। আপনি নিজের মতো ঘুরতে পারবেন না, এখানে গাইড মাস্ট। এখানে আপনাকে গাইড নিয়েই ঘুরতে হবে। আপনি কিন্তু গাইড ছাড়া এক পাও এখানে চলতে পারবেন না ভুটানে, এক্সেপ্ট ফর লোকাল মার্কেট স্ট্রলিং অ্যান্ড এটসেট্রা। যারা কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে ভুটানে যাবেন তাদের জন্য সবথেকে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি আপনাকে আগের দিন সন্ধে 8:30টার সময় শিয়ালদা থেকে ছেড়ে পরের দিন সকাল 11টার মধ্যে নামিয়ে দেবে ভুটান বর্ডারের নিয়ারেস্ট স্টেশন হাসিমারা। হাসিমারা থেকে ভুটান বর্ডারের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আপনারা রেগুলার শেয়ার অটো পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভুটান বর্ডার অর্থাৎ জয়গাঁও বা ফুনশিলিংয়ে আপনাদের একটা রাত কাটাতে হবে না। আপনারা সরাসরি বর্ডার ক্রস করে ইমিগ্রেশন করে সেদিন বিকেলের মধ্যেই পৌঁছে যেতে পারেন থিম্পু। এতে আপনাদের সময় এবং খরচ দুটোরই সাশ্রয় হবে। তারপরে আসি, আপনি তো বর্ডার ক্রস করলেন। আচ্ছা, ইন্ডিয়ান সিটিজেনদের জন্য ফুনশিলিংয়ে 24 ঘন্টার জন্য কিন্তু ফ্রি। এটা আগে ছিল 10 টাকা, সেই 10 টাকার কনসেপ্ট এখন উঠে গেছে। জাস্ট ভুটান গেট ক্রস করে 24 ঘন্টা আপনারা কিন্তু এখানে ফুনশিলিংয়ে কাটিয়ে চলে যেতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। এবার যারা ভুটানের ট্যুরিস্ট যারা আমাদের মতো 4 নাইট 5 ডেজ বা 5 নাইট 6 ডেজের প্ল্যান করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আপনারা একজন অভিজ্ঞ ট্রাভেল এজেন্টের সঙ্গে আসুন, আপনাদের কোনো হেডেক থাকবে না। আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে এসেছিলাম, সানশাইন ট্রাভেলস, দ্য ওনার ইজ ললিত মাহেশ্বরী, তার কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। এইবার ভুটান ট্রিপের একটা আমি খুব থাম্ব রুল বলে দিই, কারণ এখানে হোটেলস এদের কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি 3 স্টারের নিচে কোনো হোটেলে থাকতে পারবেন না, কোনো ডিলাক্স হোটেলে আপনি থাকতে পারবেন না, আপনাকে 3 স্টার হোটেলেই থাকতে হবে। আপনাদের কিছু সিলেক্টেড হোটেল আছে, সেগুলোর মধ্যে আপনাকে চুজ করতে হবে। সুতরাং এইসব ক্ষেত্রে আপনারা একজন ট্রাভেল এজেন্টের সঙ্গেই যোগাযোগ করে নিতে পারেন। যেদিন আপনারা আসবেন, ধরুন সকালবেলা পৌঁছলেন জয়গাঁওতে, সেদিনই আপনারা কিন্তু থিম্পু চলে যেতে পারেন। আমরা যেমন বন্দে ভারত এসছিলাম বলে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমরা একটা নাইট স্টে করেছিলাম। আপনারা ওপারে জয়গাঁওতে ইন্ডিয়া স্টে করতে পারেন বা ফুনশিলিংয়েও স্টে করতে পারেন। জয়গাঁও স্টে করলে পরে এক্সপেন্সটা একটু কম পড়ে, ফুনশিলিংয়ে একটু রেটটা বেশি পড়ে। ভুটানে এসে মানি এক্সচেঞ্জের কোনো অসুবিধা হবে না, আপনাদের করতেই হবে না, কারণ এন্টায়ার ভুটানে ইন্ডিয়ান মানে INR চলে। তবে আপনাকে যখন রিটার্ন দেবে, আপনাকে কিন্তু ভুটানের কারেন্সি রিটার্ন করবে। সুতরাং একটা জিনিস হিসেবে রাখবেন, শুধু ভুটান থেকে বেরিয়ে যাওয়ার আগে কিন্তু সেই কারেন্সিগুলো যেন আপনি খরচ করে ফেরেন, ঠিক আছে? কারণ একবার বর্ডার পেরিয়ে গেলে কিন্তু, ওপারে গেলে কিন্তু আর ভুটান কারেন্সি ইন্ডিয়ান মার্চেন্টসরা কিন্তু আপনার থেকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের ট্রিপের মধ্যে ইনক্লুডেড ছিল শিলিগুড়ি থেকে
ইনোভা এসি ক্যাবে জয়গাঁও ট্রান্সফার, ফুনশিলিংয়ের 1 নাইট স্টে, ওখান থেকে 5 দিনের জন্য গাড়ি, টাটা টয়োটা হাইস যেটা আমি দেখিয়েছিলাম, থিমপুর 2 নাইট স্টে, পারোতে 2 নাইট স্টে, ব্যাক টু জয়গাঁও ওই গাড়িতেই, আবার এই গাড়িতে করে শিলিগুড়ি পর্যন্ত ড্রপ। এই ছিল আমাদের প্যাকেজ। এর মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল, পুরো গাড়ির কস্টও ইনক্লুডেড ছিল। এই সব মিলিয়ে 7 জনের জন্য আমাদের চার্জ পড়েছে। আচ্ছা, তাছাড়া ছিল এসডিএফ ইনক্লুডেড ছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। আমি আগেও বলেছি, আবারও রিপিট করে দিচ্ছি সেটা কি। তাই নিয়ে আমাদের পড়েছিল মোটামুটি 1,40,000 মতো সামথিং পড়েছিল, যেটা আমরা 7 জন হেড ছিলাম। পার হেড আমাদের কস্ট এসেছে 20,300 মতো কস্টটা এসে পড়েছে। টিকিট, রেলওয়েজ মানে ট্রেনের টিকিটের কস্ট সেটা আলাদা। এইবারে এখানে হেড যত বাড়বে না, আপনারা পার হেড কস্ট কমতে থাকবে। এইটাই যদি আপনারা 4 জনের ট্রিপ করতেন তাহলে দেখতেন এই কস্টটা না, এই 20,000, 25 বা 30,000 হয়ে যেত। সুতরাং ভুটান ট্রিপ করার একটা বেস্ট টিপ হচ্ছে বড় গ্রুপে ট্রিপ করা। সোলো ট্রিপ বা কাপল ট্রিপ, সেক্ষেত্রে কিন্তু ভুটান ট্রিপটা যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে যায়। এসডিএফ এর কথাটা বলি, এনি ওয়ান 12 বছর অ্যান্ড অ্যাবাভ যদি হয়, পার ডে পার হেড এসডিএফ লাগে হচ্ছে 1,200 রুপিস, ঠিক আছে। এবং এন্ট্রি এবং এক্সিটের দিনে আপনার কিন্তু এসডিএফ লাগবে না। যেমন আমরা রবিবারে এন্ট্রি করেছিলাম, আমাদের ইমিগ্রেশন হচ্ছে সোমবার দিন, আর আমরা শুক্রবারে বেরিয়ে এলাম। আমাদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতির কিন্তু 4 দিনের আমার এসডিএফ লেগেছে, মানে 27, 28, 29, 30। 26 তারিখে যেদিন আমি ফুনশিলিং এন্ট্রি করলাম সেদিনের কিন্তু ইমিগ্রেশনের কোনো চার্জ আমাদের লাগেনি, সরি এসডিএফ কোনো চার্জ লাগেনি, এবং 31 তারিখেরও কোনো চার্জ লাগেনি। এর আগে 500 টাকা থেকে 600 টাকা করে পার হেড ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি ছিল, যেটা কিন্তু এখন নেই। ওটা এখন ম্যান্ডেটারি না, আপনি চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, আমরা নিইনি। আচ্ছা, এবার গাইডে হয় পার গাড়ি বেসিসে। ধরুন আপনারা 2 জন আছেন, একটা ছোটো গাড়ি নেবেন, আপনাদের জন্য একটা গাড়ি বেসিসে। আমরা নিয়েছিলাম 7 জন, আমাদের 7 জন ছিল, একটা টাটা হাইসে হয়ে গেছিলো, 1 জন গাইড ছিল। আপনারা যদি এরকম হয় যে 2 জন দুটো ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি 2টো গাড়ি নিলেন, সেক্ষেত্রে কিন্তু 2 জন গাইড নিতে হবে, কস্ট বেড়ে যাবে। এটা কিন্তু এইভাবে হয়। এবার একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসটা বিশেষ করে এই যে এন্টায়ার প্রসেসটা কিন্তু আপনার গাইড ম্যানেজ করবে, এবং আপনার গাইড কে অ্যালট করবে? আপনার ট্রাভেল এজেন্ট। আপনি যদি একা আসেন তাহলে কিন্তু এই এন্টায়ার জিনিসটা কিন্তু মানে আপনাকে গাইড খুঁজতে হবে, সে গাইড তারপরে গাড়ি খুঁজবে, তারপরে কারণ আপনি নিজে গেলে পরে কিন্তু আপনি এসডিএফ জমা দিয়ে ইমিগ্রেশন ক্লিয়ার করতে পারবেন না। তার কারণ হচ্ছে ওখানে গাইড রেজিস্ট্রেশন হয়, তারপরে গাইডই পুরো কাজটা করে। আর ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট অথবা এপিক। এনি পার্সন বিলো 18 ইয়ার্স, বার্থ সার্টিফিকেট কাজ করবে। এবং মনে রাখবেন, পাসপোর্ট এবং এপিক ছাড়া অন্য কোনো আইডেন্টিটি প্রুফ কিন্তু এখানে কাজ করবে না। এরপরে আমি বলবো হচ্ছে ডে ওয়াইজ কীভাবে ট্রিপগুলো হয় এবং প্রত্যেকটার ইফস অ্যান্ড বাটস কোথায় কী আছে, যাতে আপনারা যারা ভবিষ্যতে যাবেন তাদের কোনো অসুবিধা না হয়। আর আমি আগে যেটা বললাম, আমি যে ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছি তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে অলরেডি দিয়ে রেখেছি, এবং এই ভিডিও ডেসক্রিপশানেও থাকবে। যারা চাইবেন যোগাযোগ করতে পারেন। এরকম অনেক ট্রাভেল এজেন্ট আছে। এই ট্রাভেল এজেন্ট জয়গাঁও বেস্ট, এবং আমার সার্ভিস, আমাকে যে সার্ভিস দিয়েছে তাতে আমি তাকে কত রেট করবো সেটা আমি আপনাদের এই ভিডিওর শেষে গিয়ে বলব। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের চেষ্টা করব ভুটান ট্রিপের ডে ওয়াইজ একটা টেন্টাটিভ আইটেনারি শেয়ার করার। একটা কথা বলে রাখি, আপনারা প্রথম দিন এসে জয়গাঁও বা ফুনশিলিং স্টে করে পরের দিন ইমিগ্রেশন করে বেরোন, অথবা আপনারা যেদিন আসলেন সেদিন ইমিগ্রেশন করেই বেরোন। বেরোতে বেরোতে কিন্তু আপনাদের দুপুর 12টা বেজেই যাবে। সুতরাং আপনাদের ক্ষেত্রে সেটা ডে 1 বা ডে 2ই হোক, ফুনশিলিং থেকে থিম্পু পৌঁছতে আপনার সময় লেগে যাবে 5 থেকে 6 ঘন্টা। অর্থাৎ আপনি 11টা বা 12টার সময় স্টার্ট করলে আপনি পৌঁছবেন গিয়ে সন্ধে 5:30 বা 6টার সময়। সুতরাং সেই দিন কোনো রকম আলাদা করে স্পেসিফিক সাইট সিনের এক্সপেকটেশন রাখবেন না। তবে পথে দেখে নিতে পারেন ছবির মতো সুন্দর ওয়াংখা ফলস। ঘন জঙ্গলের মধ্যে এই সুন্দর ফলসটি ফটো তোলার জন্য আদর্শ জায়গা। আর থিম্পুতে ঢোকার কিছুটা আগে চুজম বলে একটা জায়গা, যেখানে পারোচু আর থিম্পুচু নদী মিলন হয়েছে এবং মিলিত প্রবাহ ওয়াংচু নদী নামে প্রবাহিত হয়েছে। এই জায়গাটিও ছবি তোলার খুব সুন্দর স্পট। রাস্তায় লাঞ্চ করে নিতে পারেন
কোনো ভুটানিজ বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বললে পরেও এখানে কোনো রকম ইন্ডিয়ান কুইজিনের টেস্ট আপনি পাবেন না। এখানকার খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমার কাছে যথেষ্ট কনসার্নিং ছিল। দুপুর 12টার মধ্যে ফুনচেলিং থেকে স্টার্ট করলে মোটামুটি সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন থিম্পু শহরে। সেদিন আর কিছুই করার থাকবে না, শুধু রিল্যাক্স করা হোটেলে চেক ইন করে। একটা কথা বলে রাখি, লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না। ভুটানে খাবারের কস্ট কিন্তু অত্যন্ত বেশি। একটা আইডিয়া দিতে পারি, দুজনের 2 প্লেট ভাত, চিকেন, একটা সবজি আর ডাল খরচ পড়বে 2100 থেকে 2200 টাকা। ভুটান ভ্রমণের দ্বিতীয় দিনে থিম্পুতে হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়ুন পুনাখার উদ্দেশ্যে। থিম্পু শহর থেকে পুনাখার দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মতো। পথে দেখে নিতে পারেন দোচুলা পাসে দোচুলা স্মৃতিসৌধ। ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। ভুটান পাহাড়ের 360 ডিগ্রি ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। দোচুলা পাসের কোনো এন্ট্রি টিকিট নেই। সেখান থেকে বেরিয়ে চলে আসুন ফোচু এবং মোচু নদীর সঙ্গমস্থলের ঐতিহাসিক পুনাখাজং বা পুনাখার কেল্লা। পুনাখাজং এর এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 500 রুপিস পার হেড এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 250 রুপিস। গাইডের সঙ্গে সম্পূর্ণ পুনাখাজং ঘুরে দেখতে আপনার সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। পুনাখাজং এর পাশেই রয়েছে ভুটানের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ। 160 মিটার লম্বা এই সাসপেনশন ব্রিজ আপনারা পায়ে হেঁটে ক্রস করে ওপারে ছোট্ট গ্রামে যেতে পারেন। সিনিক বিউটি সত্যিই সুন্দর। পুনাখাজং এবং সাসপেনশন ব্রিজ দেখে আপনারা চলে আসুন পুনাখার ডাউনটাউনে কোনো অথেন্টিক ভুটানিজ রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। ভুটানের অথেন্টিক খাবার এমাদাচ্ছি, শিকামদাচ্ছি এই জাতীয় জিনিসগুলো আপনারা এখানে টেস্ট করতে পারেন। লাঞ্চ করার পরে আপনারা আপনাদের গাড়ি ধরে চলে আসুন থিম্পু শহরে। তবে ড্রাইভার আর গাইডের সঙ্গে কথা বলে আপনারা নেমে যেতে পারেন থিম্পু শহরের কেন্দ্রস্থলে ক্লক টাওয়ারে। বিকেলের দিকে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। ঘুরে নিতে পারেন আশেপাশের মার্কেট প্লেস। এইভাবে বিকেলটা রিল্যাক্সে কাটিয়ে ফিরে চলে আসুন আপনাদের হোটেলে। ভুটান ভ্রমণের তৃতীয় দিনে আপনারা থিম্পুর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন পারোর উদ্দেশ্যে। তবে তার আগে থিম্পুর কিছু আইকনিক সাইট সিন করে নিতে পারেন, যার মধ্যে প্রথমেই পড়বে জায়ান্ট বুদ্ধা বা বুদ্ধা ডরডেমা। থিম্পু শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বুদ্ধা ডরডেমায় রয়েছে 50 ফুট উঁচু বৌদ্ধ মূর্তি। তাছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন সাইজের লক্ষাধিক বৌদ্ধ মূর্তি। এখানে কোনো রকম এন্ট্রি ফিস নেই। ডরডেমা দেখে আপনারা চলে আসতে পারেন মেমোরিয়াল চোরটেন। ভুটানের চতুর্থ রাজার চিতাভস্যের ওপর তৈরি এই স্মৃতিসৌধ। এখানে এন্ট্রি ফি পার হেড 500 টাকা। তবে সত্যি কথা বলতে 500 টাকা দিয়ে এখানে এন্ট্রি করার কোনো মানে হয় না। বাইরে থেকে ছবি তুলে নেওয়াই যথেষ্ট। মেমোরিয়াল চোরটেন থেকে চলে আসুন থিম্পুর সবথেকে আকর্ষণীয় জায়গা সিম্পলি ভুটান দ্য লিভিং মিউজিয়াম। ভুটানের অথেন্টিক লাইফস্টাইল, কালচার এবং হিস্ট্রিকে প্রত্যক্ষ করতে গেলে এর থেকে ভালো কোনো অপশন নেই। এই জায়গাটায় কিন্তু আসাটা মাস্ট। এখানকার এন্ট্রি ফি পার অ্যাডাল্ট 1000 রুপিস। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। সিম্পলি ভুটানের ইনহাউস গাইড আপনাকে ভুটানের লোকাল ওয়াইন আরা সার্ভ করবে। সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বর্ণনা করবে ভুটানের হিস্ট্রি। আপনাদের ঘুরে দেখাবে ভুটানের অথেন্টিক কিচেন। আপনারা প্রত্যক্ষ করতে পারবেন ভুটানের ফোক ডান্স। তার সঙ্গে টেস্ট করতে পারবেন বাটার টি এবং আরও কিছু এক্সোটিক ফুড। আপনারা চাইলে ভুটানের মহিলাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ডান্সেও অংশগ্রহণ করতে পারেন। সিম্পলি ভুটান মিউজিয়ামের বিশেষত্ব হলো এখানে সব জায়গাতে আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন, যেটা কিন্তু গভর্নমেন্ট ওন্ড মিউজিয়ামে অধিকাংশ ক্ষেত্রেই অ্যালাউড নয়। মিউজিয়াম থেকে বেরোবার আগে অংশগ্রহণ করতে পারেন আর্চারিতে এবং টেস্ট করে নিতে পারেন
নিজের লক্ষ্যভেদের ক্ষমতা। সিম্পলি ভুটান মিউজিয়াম থেকে বেরিয়ে চলে আসুন রয়্যাল টাকিন প্রিজার্ভেশন সেন্টার। টাকিন হল ভুটানের জাতীয় পশু। গরু এবং ছাগলের সংমিশ্রণে তৈরি হওয়া এক অদ্ভুত প্রাণী শুধু ভুটানেই দেখতে পাওয়া যায়। টাকিন প্রিজার্ভ সেন্টারে এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 300 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। তবে এখানে একটা কথা মাথায় রাখবেন, টাকিন শীতপ্রধান অঞ্চলের প্রাণী, সুতরাং টেম্পারেচার যদি বেড়ে যায় এরা ওপরের দিকে চলে যায়, তখন কিন্তু কিলোমিটার খানেক ট্রেক করে ওপরে উঠে তবে দেখতে পাবেন। টাকিন প্রিজার্ভ সেন্টার থেকে বেরিয়ে আপনারা চলে আসুন থিম্পু ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন থিম্পু জং, অর্থাৎ যেখানে ভুটানের রাজা থাকে, ভুটানের পার্লামেন্ট এবং ভুটানের সুপ্রিম কোর্ট। থিম্পু শহর এবং তার আশেপাশে দেখার মতো এই জায়গাগুলোই মেইন। এরপরে আপনারা গাড়ি ধরে রওনা হয়ে যান পারোর উদ্দেশ্যে। থিম্পু থেকে পারোর দূরত্ব 50 কিলোমিটার, যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। থিম্পুর মতোই সাজানো গোছানো ছবির মতো সুন্দর শহর পারো। পারোতে পৌঁছে হোটেলে চেক ইন করার আগে পারো ডাউনটাউনে কোনো হোটেলে করে নিতে পারেন লাঞ্চ। তারপরে পৌঁছে যান হোটেলে, চেক ইন করুন এবং বাকি দিনটা রিল্যাক্সে কাটিয়ে দিন। ভুটান ভ্রমণের চতুর্থ দিন লিটারেলি আপনাদের ভুটান ট্রিপের শেষ দিন। এই দিন আপনারা ঘুরে দেখতে পারেন পারো শহরের আশেপাশে ভুটানের কিছু মোস্ট আইকনিক প্লেসেস। সকাল সকাল ব্রেকফাস্ট করে প্রথমে চলে আসুন ভুটানের হাইয়েস্ট মোটরেবল রোড চেলেলা। পারো শহর থেকে দূরত্ব 35 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতায় অবস্থিত এই চেলেলা পাস থেকে মেঘমুক্ত পরিষ্কার দিনে ভুটানের স্নো পেকড মাউন্টেনগুলোর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে চেলেলা পাস ট্রাভেল এজেন্টরা জেনারেলি সাইট সিনে রাখে না। আপনারা ড্রাইভার এবং গাইডের সঙ্গে কথা বলে আলাদা করে এটা অ্যারেঞ্জ করে নিতে পারেন। মোটামুটি খরচ পড়বে 3500 টাকার মতো। চেলেলা পাসে আধ ঘন্টার মতো সময় কাটিয়ে আপনারা চলে আসুন পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্টে। পারো এয়ারপোর্টকে বলা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস এয়ারপোর্ট ইন টার্মস অফ টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিছু ফ্লাইটের টেক অফ এবং ল্যান্ডিংয়ের দৃশ্য আপনারা আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে ক্যাপচার করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদার এতটাই খারাপ ছিল যে পুরো এয়ারপোর্টই বন্ধ ছিল। এয়ারপোর্ট ভিউ পয়েন্ট দেখে আপনারা চলে আসতে পারেন পারো জং। পুনাখা জংয়ের মতোই সুন্দর এই পারো জং। তফাৎ একটাই, পুনাখা জংয়ের মতো এখানে কোনো এন্ট্রি ফি নেই। পারো জংয়ের পিক পয়েন্ট থেকে পারো শহরের এরিয়াল ভিউ ভারী সুন্দর লাগে। পারো জং থেকে বেরিয়ে চলে আসুন টাইগার নেস্ট মনেস্ট্রি ভিউ পয়েন্ট। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা টাইগার নেস্ট ট্রেক করতে চান তাদের 1000 টাকা টিকিট কেটে বেস পয়েন্ট থেকে 7 কিলোমিটার উপরে উঠতে হবে, আবার 7 কিলোমিটার নামতে হবে। সময় লাগবে ঘন্টা 4। আর যারা উঠতে পারবেন না তাদের আমার মতো ভিউ পয়েন্ট থেকে ফটো তুলেই সন্তুষ্ট থাকতে হবে। ভিউ পয়েন্ট দেখে চলে আসুন কাছাকাছি কোনো ধাবায় এবং লাঞ্চ করে হোটেলে ফিরে যান। পরের দিন সকালবেলা আপনারা গাড়ি ধরে চলে আসুন ফুনশেলিং। সেখান থেকে হয় হাসিমারা অথবা নিউ জলপাইগুড়িতে এসে আপনাদের ফেরার রাস্তা ধরুন। 4 নাইট 5 ডেজের ভুটান ট্রিপ আপনারা এইভাবেই প্ল্যান করতে পারেন। আমাদের গ্রুপে ছিল 5 জন অ্যাডাল্ট এবং 2টো বাচ্চা, প্লাস আমরা একটা দিন এক্সট্রা ফুনশেলিংয়ে স্টে করেছিলাম। তাই আমাদের খরচ পড়েছিল 1,40,000 টাকা। ভুটান ট্রিপে আপনাদের হেড যত বাড়বে পার হেড কস্ট ততটাই কমে যাবে। এটাই ভুটান ট্রিপের থাম্ব রুল। আর সেই সঙ্গে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। শেষ করলাম আমার জার্নি আর শেষ করলাম এই ট্রাভেল সিরিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। বাই।